ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে বিদ্যুৎবিহীন হাজার হাজার গ্রাহক। 5 বছরের কারাবাস শুরু করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সার্কোজি। পেনশন সংস্কার নিয়ে বিতর্ক মেটাতে গণভোট আয়োজনের আভাস ম্যাক্রোর। ভার্জিনিয়া জিওফ্রের আত্মজীবনী ঘিরে নতুন বিতর্কে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। ইউক্রেনের চেরনিহিভ অঞ্চল লক্ষ্য করে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোর 4টার দিকে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ অন্তত 51টি ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এতে চেরনিহিভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ এবং মোবাইল যোগাযোগ ব্যবস্থাও। চেরনিহিভ রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এরই মধ্যে ইমার্জেন্সি ওয়ার্মিং সেন্টারগুলিতে আশ্রয় নিয়েছে অসংখ্য সাধারণ ইউক্রেনিয়ান। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের কয়েকশো হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ ব্যবস্থাও। স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে নারী ও শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ ইমার্জেন্সি ওয়ার্মিং টেন্টসে আশ্রয় নিয়েছে। পাশাপাশি পানি বিতরণ কেন্দ্রগুলো থেকে বোতলে করে পানি সংগ্রহ করতেও দেখা গেছে অনেককে। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, যার ফলে মোবাইল যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্কুলকর্মী নিনা ডিমটেটস জানান মোবাইল চার্জ পর্যন্ত দিতে পারছেন না তিনি। আমি কাজে গিয়েছিলাম, যতক্ষণ সেখানে ছিলাম বিদ্যুতের নামগন্ধ ছিল না। এর মধ্যে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আমি ফোনে চার্জ দিতে এখানে এসেছি, তবে এখানেও অনেক মানুষ ঠিকভাবে চার্জ দিতে পারেনি। নেটালিয়া নামে এই নারীর অভিযোগ, রাশিয়া ক্রমাগত হামলা করেই যাচ্ছে। মুখে শান্তি স্থাপনের আগ্রহ প্রকাশ করলেও ক্রেমলিনের আচরণ বলছে ভিন্ন কথা। রাশিয়া আমাদের হামলা করে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, এর যেন কোনো শেষ নেই। হয়তো ইউরোপ আমাদের সহায়তা করবে, আমি এ বিষয়ে আশাবাদী। ট্রাম্পের ওপর আমার কোনো আস্থা নেই। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন নতুন করে ড্রোন হামলার আশঙ্কার কারণে সংস্কার কাজ বিলম্বিত হচ্ছে। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ওপর লাগাতার রাশিয়ার ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ায় সংস্কার কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিয়েভের সাধারণ মানুষও নেটালিয়ার মতো যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সন্দিহান। তারা মনে করেন পুতিন কখনোই যুদ্ধবিরতিতে রাজি হবেন না। সাবেক সেনা কর্মকর্তা রোমান এদেরই একজন। রাশিয়ার কাছ থেকে আসলে যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ আশা করাই যায় না। আমার মনে হয় পুতিন কোনোভাবেই যুদ্ধবিরতি মেনে নেবেন না। তাই আমি মনে করি যুদ্ধবিরতির আশা না করে ইউরোপের উচিত ইউক্রেনকে আরও বেশি সহায়তা করা। কারণ ইউক্রেনের পতনের পর রাশিয়া বল্টিক অঞ্চলের দিকে হাত বাড়াবে। ইউলিয়া জেমলিয়ানা নামে এই এনজিও কর্মী স্পষ্টভাবে বলেন রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হবে এটি তিনি কোনোভাবেই বিশ্বাস করেন না। রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হবে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না, কারণ এরই মধ্যে অনেক ঘটনা প্রমাণ করেছে যে পুতিন যুদ্ধবিরতি চান না। কারণ আমি মনে করি এই যুদ্ধের মধ্য দিয়ে পুতিন নিজের শক্তিমত্তা জাহির করতে চাইছেন, আর কিছুই না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়া এর আগেও যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড দাবি করেছে। অন্যদিকে ইউক্রেন ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে যুদ্ধ অবিলম্বে বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। আনুষ্ঠানিকভাবে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে শুরু করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি। মঙ্গলবার তাকে ফ্রান্সের রাজধানী প্যারিসের লা সন্তে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার আইনজীবীরা দাবি করেছেন তাকে কারাগারে রাখার এই সিদ্ধান্ত পুরোপুরি অযৌক্তিক। পাশাপাশি তারা জানিয়েছেন এরই মধ্যে তার এই সাজা মওকুফের আবেদন করা হয়েছে। এই আবেদন গৃহীত হলে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি কারাগার থেকে মুক্ত হবেন। এদিকে সার্কোজির সমর্থকরা পুরো বিচারিক কার্যক্রমকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়েছেন।
বেআইনিভাবে নির্বাচনী তহবিলে অর্থ সংগ্রহের মামলায় সাজাপ্রাপ্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির কারাদণ্ড শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে প্যারিসের লা সন্তে কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী কার্লা ব্রুনি। এরপরই তাকে বহনকারী গাড়ি কারাগারে প্রবেশ করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সার্কোজির 5 বছরের কারাদণ্ডের মেয়াদ শুরু হয়। এদিকে সাবেক প্রেসিডেন্টের কারাবরণের এই দিনটিকে ট্র্যাজিক ডে আখ্যা দিয়েছেন তার আইনজীবী জন মাইকেল ডরোয়া। C'est un jour funeste. এটি সার্কোজির জন্য এবং গোটা ফ্রান্সের জন্য একটি মর্মান্তিক দিন, কারণ তার কারাবাস একটি লজ্জাজনক ঘটনা। আমার সহকর্মী ক্রিস্টফ এবং আমি আশা করি আপিল আদালত ফ্রান্সের বিচার ব্যবস্থাকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনবে। Et ce que nous espérons. সার্কোজির আরেক আইনজীবী ক্রিস্টফ ইংগ্রে সাংবাদিকদের জানান, সাজা মওকুফের জন্য এরই মধ্যে আদালতে আবেদন করা হয়েছে। নিকোলা সার্কোজির মুক্তির আবেদন দাখিল করা হয়েছে। তাকে আটক রাখার যে যুক্তিগুলো দেয়া হয়েছে সেগুলো ভিত্তিহীন। তিনি অন্তত 3 সপ্তাহ বা 1 মাস কারাগারে থাকবেন, কারণ আপিল আদালতের কাছে মুক্তির আবেদনের রায় দেওয়ার জন্য সর্বোচ্চ 2 মাস সময় থাকে। তাই কোনো যৌক্তিকতা না থাকলেও তিনি 1 মাসের জন্য বন্দী থাকবেন। তবে সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট এমন দুর্দিনে সমর্থকদের পাশেই পাচ্ছেন। তার কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা। বেট্রিস কোজার্ট নামের এই নারী সার্কোজির বিচারকে পক্ষপাতমূলক আখ্যা দেন। এই সাজার প্রতিবাদ জানাতেই আমরা এখানে এসেছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই রায়ে আমরা একমত নই। আমরা শুধু বসে বসে এই অন্যায় দেখব তা হবে না। আমার কাছে এটি পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে। আরেক সমর্থক ক্রিশ্চিয়ান উলফ্রম বলছেন, সার্কোজি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই এই প্রহসনের রায়টিও মেনে নিয়েছেন। আমি দেখেছি সার্কোজি অত্যন্ত মর্যাদার সঙ্গে কারাগারে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি দেশের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করেন, তিনি ফ্রান্সকে ভালোবাসেন। আপিল আদালত কি বলে তা দেখা যাবে, তবে আমি মনে করি তিনি সেটিও সম্মানের সাথে মেনে নেবেন। আদালতের আদেশ মেনে নিলেও বরাবরই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে এসেছেন 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী নিকোলা সার্কোজি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, পেনশন সংস্কার নিয়ে বিতর্ক মেটাতে গণভোট আয়োজনের সম্ভাবনা এখনও রয়েছে। 2023 সালে কোনো ভোট ছাড়াই পার্লামেন্টে একরকম জোরপূর্বক পাশ করা হয় সেই সংস্কার পরিকল্পনাটি গত সপ্তাহে স্থগিত করেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকার্নো। মঙ্গলবার স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানায় ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর বৈঠকে অংশ নিয়ে ম্যাক্রো আরও বলেন, ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়ে মেডনাইন গ্রুপের মধ্যে একটি সমন্বিত বোঝাপড়া রয়েছে। আমি বিশ্বাস করি যে সংস্কারটি পাশ হয়েছে তা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এটি 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ফ্রান্সের জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল, কারণ আমি 65 বছর পর্যন্ত পেনশন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রধানমন্ত্রী বর্তমান বিতর্ক প্রশমিত করতে সময়সীমা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আমি এখানে স্পষ্ট করে বলছি, এটি বাতিল নয়, স্থগিতও নয়। এই বিষয়ে গণভোটের সম্ভাবনা রয়েছে। ভার্জিনিয়া জিউফ্রের আত্মজীবনী নোবডিজ গার্ল প্রকাশের মধ্য দিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু। মঙ্গলবার প্রকাশিত এই বইটিতে প্রিন্স অ্যান্ড্রুর সাথে যৌন সম্পর্কের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন বইটির প্রয়াত লেখক। আমেরিকার ধনকুবের জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার মধ্য দিয়ে আলোচনায় আসেন জিউফ্রে। এরপর এপস্টিনের সাথে জড়ায় প্রিন্স অ্যান্ড্রুর নামও, যার কারণে ব্রিটেনের রাজ পরিবার এরই মধ্যে বিব্রতকর অবস্থায় পড়েছে। বইয়ে উল্লেখিত অভিযোগের বিষয়ে অ্যান্ড্রুর কিংবা রাজ পরিবার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে অভিযোগগুলো তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে লন্ডন পুলিশ। লন্ডনে প্রকাশিত হয়েছে ভার্জিনিয়া জিউফ্রের আত্মজীবনী নোবডিজ গার্ল, আ মেমো অফ সার্ভাইভিং অ্যাবিউজ অ্যান্ড ফাইটিং ফর জাস্টিস। জিউফ্রে আমেরিকার ধনকুবের জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে আসেন। গত 25 এপ্রিল মারা যান তিনি। জিউফ্রের মৃত্যুর পর এই বই প্রকাশের মধ্য দিয়ে নতুন করে চাপে পড়েছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু। ব্রিটেনের সাধারণ মানুষ মনে করছে এটি শুধু অ্যান্ড্রু নয়, পুরো রাজ পরিবারের জন্যই ভয়াবহ বিপর্যয়কর।
জিফ্রের এই আত্মকথা প্রকাশের পর থেকেই রাজপরিবার ঘিরে বিশেষ করে প্রিন্স অ্যান্ড্রিউর অতীত আচরণ নিয়ে নতুন করে গুঞ্জন দানা বাঁধতে শুরু করেছে। স্টিভেন নামের লন্ডনের এই বাসিন্দা মনে করেন এই বইয়ে যেসব অভিযোগ রয়েছে তা রাজপরিবারকে নতুন করে বিতর্কিত করবে। Yeah, I think this just appears to be a PR disaster. I mean, obviously I haven't read the book, so I can't comment on what's been said, but yeah, I think it's been quite handled extremely badly, really. বইটিতে জিফ্রে বর্ণনা করেছেন তার কিশোর বয়সের ভয়ঙ্কর অভিজ্ঞতা, জেফ্রি এপস্টিনের হাতে নিপীড়ন আর অ্যান্ড্রুর সাথে অন্তত 3 বার যৌন সম্পর্কে জড়ানোর কথা। একজন যৌন দাসী হিসেবেই হয়তো জীবন শেষ হবে। বইতে এমন আশঙ্কার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন জিফ্রে। প্রিন্স অ্যান্ড্রু অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তবুও বছরখানেক আগে এসব বিতর্ক রাজপরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এমন কারণ দেখিয়ে ডিউক অফ ইয়র্ক উপাধি ও রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এদিকে উইলিয়াম নামে সুপারমার্কেট কর্মী মনে করেন এই বই রাজপরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না। No, I think it will leave it just there. I think there's a great respect for the royal family in the country, so I think other than that, I think most people have sort of passed Andrew by anyway by now, so. বইয়ে উল্লেখ আছে প্রথম দেখাতেই অ্যান্ড্রু জিফ্রের বয়স ঠিকভাবে অনুমান করতে পেরেছিলেন। তখন জিফ্রের বয়স ছিল মাত্র 17। এছাড়া জিফ্রে বইটিতে লন্ডন, নিউ ইয়র্ক এবং এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে ঘটে যাওয়া 3টি ঘটনার কথাও বর্ণনা করেছেন। তবে মৃত্যুর পর এই বই প্রকাশিত হওয়ায় জিফ্রের জন্য আফসোস হওয়ার কথা জানান পেড্রেইক নামে আরেক লন্ডনবাসী। তিনি মনে করেন বেঁচে থাকতে জিফ্রে সমাজের কাছ থেকে যথাযথ সমর্থন পাননি। Too little, too late for her. She's had to pay the price of being abused by generations of different men, so it's been the victim and not had the social support that she should have had. বইটির মাধ্যমে নতুন করে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শুরুর কথা জানিয়েছে লন্ডন পুলিশ। অ্যান্ড্রু বা রাজপরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। লরা উইলসন নামে এই নারী মনে করেন এপস্টিন বা অ্যান্ড্রু এদের নিয়ে কোনো কথা উঠলেই তার প্রভাব রাজপরিবারের ওপর পড়বেই। There's not really much more to say. It will affect them. And people are very critical of what happens. Look at Harry and how it's affected them. ভার্জিনিয়া জিফ্রের বই হয়তো তার ব্যক্তিগত লড়াইয়ের প্রতিচ্ছবি, তবে ব্রিটেনের রাজপরিবারের জন্য এটি এক বিব্রতকর অধ্যায়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।